আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে দেশে কোনো নির্বাচন হবে না, জামায়াতের আমির। ৫ দফা দাবিতে পল্টনের সমমনা ৮ দলের সমাবেশ। সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো, প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে দায় সরকারের, মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদার, ডিএমপি কমিশনার। মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার। সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে, ইসি সচিব। রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন। সংস্কারের পক্ষে যারা তাদের সাথে জোট করতে পারে এনসিপি, হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ, শফিকুল আলম। এবং গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সবচেয়ে ভালো পদ্ধতি, অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানি শেষ, ২০ নভেম্বর রায়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী পুরানা পল্টনে ৮ দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও নির্বাচন করতে চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকার সরল ভাষায় দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে ৮ দলের সমাবেশে প্রথমবারের মতো সব দলের প্রধানরা এক মঞ্চে। রাজধানীর পুরানা পল্টন মোড়ে দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নামে। মূল সমাবেশস্থল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে পল্টন, গুলিস্তান, নাইট অ্যাঙ্গেল মোড় সহ আশপাশের এলাকায়। এ সময় ৮ দলের নেতারা বলেন, সরকার যদি ৮ দলের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয় তবে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষাতেই তাদের বোঝানো হবে। আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই, আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার যদি ৮ দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। অনেক দেরি করে ফেলেছেন, রাজপথে আবার বুঝেছে। আমরা চাই না এখান থেকে যমুনা গেরাও করতে হবে। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ ডাকসু রাষ্ট্র চাকসুতে যেভাবে বলিদান বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো শক্ত থাকবে ৮ দল। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, ওদুর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। জুলাই সনদেই যদি আপনি
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান। জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টান করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশের ছাত্র জনতার সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না বলে জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে। অন্যদিকে সংস্কারের নামে কোনো কিছু দেশের মানুষের কাঁধে চাপালে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন মইনুল হাসান। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 1 বছর আলোচনার ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইন অনুযায়ী সবাই অঙ্গীকারবদ্ধ। এর বাইরে গিয়ে সরকারকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্থায়ী কমিটির নেতারা জানান, তবে সরকার যে কোনো ইস্যুতে আলোচনার আহ্বান জানালে সহযোগিতার জন্য প্রস্তুত বিএনপি। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় জামাতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান তার সব দায় দায়িত্ব আপনার। জামাত ইসলাম বলতেছে ওটাই করিব আমি, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। ঠাকুরগাঁও সদর উপজেলার কে লক্ষ্মীহাট উচ্চ বিদ্যালয় মাঠে বরগাঁও ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
ক্ষমতায় গেলে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করবে না বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে তাদের বিরুদ্ধে সে পথে হাঁটবে না বিএনপি, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির যত মামলা আছে সবগুলো তুলে নেওয়া হবে। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না, বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরাও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। অত্যাচার, নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের সময় নিয়ে আগামী 3 দিনের মধ্যে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানী বিচার প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল আরও বলেন, একদল মানুষ পাগল হয়ে গেছে যে সংবিধান সংস্কার হলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু এখনও রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের সুনাগরিক হওয়ার মনোবৃত্তি না জন্মানোয় হতাশাও প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমলাতন্ত্রের কারণে ইচ্ছা এবং চেষ্টা থাকার পরও অনেক কিছুই করা যায়নি বলেও অভিযোগ করেন আসিফ নজরুল। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যে জানতে পারবেন। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। ঢাকা ও চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রথম বড় কর্মসূচি ঘিরে দেশের পরিস্থিতি কি হয় তা নিয়েও রয়েছে উৎকণ্ঠা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেও। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আতঙ্কের কিছু নেই, তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। উপদেষ্টা বলেন, নাশকতার বাড়তি সতর্কতা হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে কোনো সন্ত্রাসী যাতে আসতে না পারে সে বিষয়ে সতর্ক বিজিবি। সন্ত্রাসীদের জামিন না দিতে বিচারকদের অনুরোধ করবে সরকার। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। ঢাকা ও চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, সব সময় তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী। জড়িতদের ধরতে
অভিযান চলছে। এখানে কোনো ব্যর্থতা নাই। নির্বাচন এই ঘটনাগুলি যে দুইটা সন্ত্রাসী দলের ভিতরেই হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা ইসেরটা তো চিটাগাংটা মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। কাউকে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কাউকে ধরবেন কেন, আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি বলেন দুষ্কৃতিকারী, তারা ধরবেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। কে ঝামেলা করতেছে? আচ্ছা, ভালো থেকে। 13 নভেম্বর ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণ সহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, জনগণ পাশে থাকায় যে কোনো নাশকতার পরিকল্পনার সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে ডিএমপির। এদিকে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকার বিভিন্ন স্থানে অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ঝটিকা মিছিলে অংশ নেয়া ও নাশকতার অভিযোগে 552 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। তারপরও গেল 24 ঘন্টায় বাসে অগ্নিসংযোগ সহ পুলিশকে টার্গেট করে জসিমউদ্দিন ও মৌচাক মার্কেট এলাকায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় 17টি মামলায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার একাধিক ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা না বলে দাবি করেছে ডিএমপি। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী, এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। এবং 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। আজকের যে অবস্থা, 13 তারিখে তো সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, 13 নভেম্বর ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে। নাশকতাকারীদের প্রতিরোধে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। তাদের নিজ দামীয় মোটরসাইকেল বা যানবাহন কোন দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন। অপরিচিত কাউকে মোটরসাইকেল সহ যে কোনো ধরনের যানবাহন ভাড়া না দিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া বাসা ভাড়া, হোটেল মোটেলেও লোকজন উঠানোর আগে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এদিকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে সরকার। ফলে সে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এর সিদ্ধান্ত জানানো হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। সীমানা জটিলতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, আদালতের আদেশ পর্যালোচনার উপর অনেকটাই নির্ভর করছে তফসিলের সময়সূচি। তেজগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চায় ইসি। আচরণবিধি পরিবর্তনের বিষয়গুলো দলের সাথে আলোচনায় উঠে আসবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে কথা বলেন। আরপিও সংশোধন, অধ্যাদেশ ও আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ ইসি শেষ করেছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে 30টি মামলা চলমান। জানান, এসব মামলার রায় আসন্ন নির্বাচনের তফসিলের উপর প্রভাব ফেলতে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে ইসি আবারও সংলাপে বসতে চায় জানিয়ে সচিব বলেন, সব নিবন্ধিত দলের সাথে আলোচনা করা হবে। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করবো। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে
আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। বাগেরহাটের আসনগুলির সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবার প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। নিষেধাজ্ঞা থাকছে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারেও। এসব বিধান যুক্ত করে আগামী সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী প্রচারণা করা যাবে বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রেখেছে ইসি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যে কোনো নির্বাচন এলেই পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। বাসাবাড়ির দেয়াল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো জায়গায় কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করেই লাগানো হয় নির্বাচনী পোস্টার। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাল্টে যাবে চিরচেনা সেই দৃশ্য। এরই মধ্যে প্রার্থীর আচরণ বিধিমালায় নিষিদ্ধ করা হয়েছে পোস্টারের ব্যবহার। বিধিমালায় বলা হয়েছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। একই সাথে অপচনশীল দ্রব্য, রেক্সিন, পলিথিন তথা পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ কোনো প্রচারপত্র, লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে না। তবে বিলবোর্ড ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে একজন প্রার্থী তার প্রচারণায় 20টির বেশি বিলবোর্ডও ব্যবহার করতে পারবেন না। ডিজিটাল বিলবোর্ডে বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবহার করা যাবে। তাছাড়া আলোকসজ্জার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এবার 500 টাকায় ভোট বেচবো না, 500 টাকার লোভে নিজেরে বিক্রি করুন না। নির্বাচনী প্রচারণায় এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। বিধিমালায় বলা হয়েছে প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। এছাড়া এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলকে অঙ্গীকারনামা দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে। এখন তারা আগুন সন্ত্রাসে নেমেছে, আর তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে এনসিপির নারায়ণগঞ্জে জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা সংস্কারের পক্ষে আসতে চায় তাদের সাথে জোট করতে পারে এনসিপি। যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের নেশা। কুমিল্লার 14 গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এ নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও
মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াত ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা তা জানা যাবে আগামী 20 নভেম্বর। ওই দিন রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই এ ব্যবস্থায় ফিরে আসার পক্ষে মত দিয়েছেন, তবে তা যেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হয়। আপিল বিভাগের কাছে এমন রায়ের প্রত্যাশা তাদের। পরে আর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, মুমূর্ষু গণতন্ত্রের একমাত্র নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রাজনৈতিক সরকারের অধীনে হওয়া নির্বাচন যে সুষ্ঠু হয় না তা প্রমাণিত হয়েছে। বিস্তারিত হুমায়ুন চিশতি রিপোর্টে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত 21 অক্টোবর থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত 10 দিনে রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষের শুনানি শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য 20 নভেম্বর দিন ঠিক করেন আপিল বিভাগ। প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবেন। ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। আমরা পূর্ণাঙ্গভাবে এই রিভিউটি অ্যালাউ চেয়েছি। আমরা বলেছি আপনারা যে রায়টি দিবেন সেই রায়টি প্রসপেক্টিভ, অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হবে। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। শুনানি শেষে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। সব পক্ষের যুক্তিতর্কের যথাযথ মূল্যায়ন করেই রায় দেয়া হবে এমন প্রত্যাশা করেন তিনি। আমার গণতন্ত্র সেরকম মুমূর্ষু অবস্থায় গণতন্ত্রকে যেখানে পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সেই গণতন্ত্রের জন্য একটি নিরাময় ঔষধ। সবার যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। রাষ্ট্রপক্ষের আশঙ্কা সব যুক্তিতর্ককে ধারণ করে নিয়েই আপিল বিভাগ তাদের রায় দেবেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ভুল ব্যাখ্যা দিয়ে যে রায় দিয়েছিলেন তা শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে অবৈধভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুত করায় এসকে ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে 6 জন কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 1 লাখ টনেরও বেশি কেমিক্যাল জব্দ করা হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, রাসায়নিক দ্রব্যের এই প্রতিষ্ঠানটি রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার নোটিশ দিলেও তাতে কর্ণপাত না করে ঝুঁকিপূর্ণ অবস্থায় অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছে তারা। জিএম তসলিমের রিপোর্ট। আলু পেঁয়াজ থেকে শুরু করে নানা ধরনের সবজির পাইকারি বাজার সূত্রাপুরের শ্যামবাজার। পাশাপাশি এসব পণ্য গুদামজাত করার জন্য রয়েছে অনেকগুলো গোডাউন। ঘনবসতিপূর্ণ পরিবেশে গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে পুরনো আমলের বাড়িঘরগুলোকে।
শত বছরের পুরনো এই বাটিটিকেও গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, রাসায়নিক গুদাম হিসেবে। এখানে 5টি বড় বড় রুমে রয়েছে কয়েক হাজার প্লাস্টিকের ড্রাম ভর্তি কেমিক্যাল। শুধু নিচতলায় নয়, কাঠের তৈরি বাড়িতে দ্বিতীয় তলায় রয়েছে প্রায় 80 ধরনের কেমিক্যাল, যার অধিকাংশ কেমিক্যালই ব্যবহৃত হয় টেক্সটাইল মিলগুলোতে। অথচ গত 15 বছর যাবৎ তারা এখানেই কেমিক্যালের ব্যবসা করে আসছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, কেমিক্যাল গোডাউনগুলো রাজধানীর বাইরে সরিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বলা হলেও অনেকেই তাতে সাড়া দেয়নি। যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলো যদি একটার সাথে একটা বিক্রিয়া হয় তাহলে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে। যদি কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়, প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে সেই আমাদেরকে ফায়ার ফাইটিং করতে হবে। তো এই যে ঘনবসতিত এলাকায় যে আমরা ফায়ার ফাইটিং করবো, কোনো অস্ত্র করা সম্ভব না, এবং এটা শ্বাস প্রশ্বাসের সাথে মানবদেহের ক্ষতিকর হবে। এখানে যারা বসবাস করতেছে তাদের জন্য ক্ষতিকর হবে। ফায়ার সার্ভিস ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ এই অভিযানে প্রায় লক্ষাধিক টন কেমিক্যাল জব্দ করা হয়। গোডাউনে থাকা ম্যানেজার ও কর্মচারীদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। বারবার বলা সত্ত্বেও ওনারা এখান থেকে যাননি, সরকারি আদেশ অমান্য করেছেন। এই জন্য আমরা ওনাদেরকে সাজা দিচ্ছি। ওনাদের প্রতিষ্ঠানে 3 জন কর্মকর্তাকে আমরা পেয়েছি এবং 3 জন এখানে শ্রমিক আছেন। ওনাদেরকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হচ্ছে 3 জনকে, এবং 1000 টাকা করে জরিমানা করা হচ্ছে। ওনাদের আরও 15 দিন করে ওনারা জেল খাটবেন, আর যারা লেবার আছে তাদের জন্য 15 দিন করে জেল দেওয়া হচ্ছে। যারাই এই ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিসের অফিসের সামনে মালঞ্চ পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তেই পুড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাপান বিএনপি নেতারা। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টোকিওর একটি কনভেনশন হলে জাপান বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। জাপান বিএনপির সভাপতি রেজা মির এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনি এমদাদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ মোল্লা ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র। নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে 31 দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আর্ট ডগ জিওসি BMTF মহাপরিচালক যশোর এরিয়া জিওসি 55 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, SCC and S কমান্ড্যান্ট অ্যান্ড আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। এবারে অর্থ সংবাদ। শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতির পেঁয়াজ ও রসুন আবাদ। উৎপাদন খরচ কম এবং আগাম ফলন লাভজনক হওয়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার কৃষকরা ঝুঁকছেন এই পদ্ধতির চাষে। এমনকি পতিত জমিও আনা হচ্ছে চাষের আওতায়। এ পদ্ধতিকে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিটিতে ডক্টর মীর শাহ আলমকে সভাপতি, SM জাহাঙ্গীর আলমকে সহসভাপতি ও অনুপ কুমার ভৌমিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা জানান, শক্তিশালী রেডিও নেটওয়ার্ক গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য, যার মাধ্যমে দুর্যোগকালীন সময়ে খুব দ্রুত সাধারণ মানুষ ও প্রশাসনের সাথে তথ্য বিনিময় করা যাবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের সঙ্গে রেডিও ক্যাম্প ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমকে আরও সম্প্রসারণ করারও ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের নেতারা। এবারে খেলার খবর।
দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ড দাপট দেখালেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে রাজত্ব করে বাংলাদেশ। তাতে ক্যাচ মিসের এই ম্যাচের প্রথম দিন শেষে ৮ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০ রান। ৫০ রানের খরচায় ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাত স্পিনার হাসান মুরাদ। পরাগ আরমানের রিপোর্ট। সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ড দাপট দেখালেও ক্যাচ মিসের এই দিনের বাকি সময় দারুণ বোলিং করে ফোকাসটা নিজেদের দিকে টেনে নেন বাংলাদেশের বোলাররা। তাতে আইরিশরা ২৭০ রানের পুঁজি পেলেও হারাতে হয় ৮ উইকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ইনিংসে সকালে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। দলের রানের খাতা খোলার আগেই তিনি সাজঘরে ফেরত পাঠান অধিনায়ক এন্ডি বার্বার্নিকে। সুযোগ পেলেও প্রথম সেশনে আর কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। ৩ বার ক্যাচ ড্রপের সুযোগে ৯৬ রানের রেকর্ড জুটি গড়ে তোলেন পল স্টার্লিং ও কারমাইকেল। ২ বার জীবন পেয়ে ৬০ রানে থাকা পল স্টার্লিংকে লাঞ্চের পর তুলে নিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। ট্র্যাক্টরও ব্যর্থ। চতুর্থ উইকেটে কারমাইকেল ও ক্যাম্পার ৫৩ রানের জুটি করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ৫৯ রানে থাকা কারমাইকেলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। দলের ২০৩ রানে ক্যাম্পারকে সাজঘরের পথ দেখান অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। আর শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে স্বাচ্ছন্দ্য হতে পারেনি আইরিশরা। তাদের ঘূর্ণি জাদুতে লোরকান টাকার, এন্ডি ম্যাকব্রাইন এবং জর্ডান নীল সাজঘরে ফিরে গেলে ৮ উইকেট হারানো আয়ারল্যান্ড দিন শেষ করে ২৭০ রানে। ব্যারি ম্যাকার্থি ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠেছে দিনাজপুর জেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে তারা ৩-২ ব্যবধানে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৫ মিনিটে জাহিদুল আলমের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। কিন্তু প্রথমার্ধে যোগ করার সময়ে ম্যাচ সেরা মিলন ইসলাম গোল করে ১-১ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সাগর মোহান্তর ও মিলন আরও একটি গোল করে দিনাজপুরকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। খেলা শেষের যোগ করার সময় চট্টগ্রামের আক্তারুজ্জামান একটি গোল শোধ করলেও পরাজয় রোধ করতে পারেননি। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দিনাজপুর। তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন শেষে স্বাগতিক বাংলাদেশ স্বপ্ন দেখছে কুলসুম আক্তার মনিকে ঘিরে। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। তবে রিকাব পুরুষ এককে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়ওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন রাকিব মিয়া। রিকাব এককে কোয়ার্টার ফাইনালে কাজাকস্তানের ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ভারতের রাহুলের কাছে ৬-৪ সেট পয়েন্ট হেরে বিদায় নেন রামকৃষ্ণ। ফলে রিকাব পুরুষ এককে অংশ নেয়া বাংলাদেশের ৪ আর্চারই বিদায় নিলেন। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর কোচ, ম্যানেজার ও অধিনায়করা। উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন চুন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন ফিফার সাবেক রেফারি ও বাফুফের হেড অব রেফারিজ আজাদ রহমান। দেশের ৪টি অঞ্চলের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয়ের দল এবারের টুর্নামেন্টে অংশ নেবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্স আপ দল পাবে ৩ লাখ টাকার অর্থ পুরস্কার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে দেশে কোনো নির্বাচন হবে না, জামায়াতের আমির। ৫ দফা দাবিতে পল্টনের সমমনা ৮ দলের সমাবেশ।
সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো। প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে দায় সরকারের, মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শঙ্কা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা। আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদার, ডিএমপি কমিশনার। মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার। সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে, ইসি সচিব। রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন। সংস্কারের পক্ষে যারা তাদের সাথে জোট করতে পারে এনসিপি, হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ, শফিকুল আলম। এবং গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সবচেয়ে ভালো পদ্ধতি, অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানি শেষ, 20 নভেম্বর রায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।